একসাথে চলি, একই পেশায় আছি, যথেষ্ট লয়াল। বন্ধু হিসেবে যেমন বেস্ট, বোনজামাই হিসেবেও বেস্ট হবে ইনশাল্লাহ। শীতল মজা করলেও শুধু তার কথাকে সম্মান করে সুন্দরভাবে জবাব দিল। কেননা চাচিদের মতো সেও এখন চৌধুরী বাড়ির বউ। তার মত বা সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। স্বামী যদি বউকে সম্মানই না করে তাহলে অন্যরা করবে কিভাবে? শুদ্ধের মনোভাব বুঝে চৌধুরী গিন্নিরা একে অপরকে মুখ চাওয়াচাই করে। খুশিও হয়। তারপর শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে ফ্রেশ হতে যায়। এই তাকানোর মানে বুঝে শীতলও সুযোগ বুঝে হাঁটা ধরে রুমের দিকে। একমাত্র বর বলে কথা, কি অমান্য করা যায়? এরপরে সময়টা যেন দ্রুতই কেটে গেল। সন্ধ্যার পর কামরান, স্যান্ডি, হাসান, অর্ক ও তার বাবা মাও এলো। একেকজনের একেক কাহিনীতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। মেয়ে দেখা নিয়ে বাড়াবাড়ি কোনো আয়োজন করা হয়নি। হঠাৎ বেড়াতে এলে যেমন গল্প আড্ডা হয় ঠিক তেমনই। এতে শখ কিছুটা হলেও স্বস্তি পায়। না চাইতেও অর্কের সাথে দু একবার চোখাচোখিও হলো। দুই পরিবারের উপস্থিতিতে রিং আর চেন পরানো হয়। অর্কের মা খুব করে ধরলেন শুদ্ধের সঙ্গে শখ অর্কের অনুষ্ঠানও সেরে ফেলার জন্য। জোর গলায় বললেন ওনাদের কোনো দাবি নেই। বরযাত্রী ২০ জনের বেশি আসবে না। ওনারা সামনের মাসেই চলে যাবে, তাই এই তাড়াহুড়ো। তাছাড়া অর্ককে একা রেখে গেলে উনি চিন্তায় থাকবে। শখ থাকলে আর কোনো চিন্তায় থাকবে না। অগত্যা দু পরিবার মিলেই রাজি হয়ে গেল। ওনাদের কথার মাঝে সবাই হৈ হৈ করে ছাদে গেল। উদ্দেশ্য হলো অর্ক আর শখকে সুযোগ করে দেওয়া। তবে সবাই গেলে তো হবে না, তাই দোতলা অবধি গিয়ে বাকিরা ঢুকলো শুদ্ধের রুমে। অর্ক ঢুকতে গেলে শীতল তখন শখের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ভাইয়া, আপনি আমার সাথে ছাদে আসুন। আজ আমাদের বাড়ির চাঁদ দেখাবেন। সবচেয়ে সুন্দর চাঁদ। দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অর্ক শীতলের কথার মানে বুঝে নিঃশব্দে হাসল। শখ গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতেই ছাদে পাঠিয়ে দেয় সে। অতঃপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতেই ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে দেখে মাঝ সিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে। যাক, এসেছে তাহলে। ভয়ে আরেকটু হলে জ্ঞানই হারাতো। শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধের বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো শীতল। তার অবস্থা দেখে শুদ্ধ আর কিছুই বলল না, কারণ সে পাঠিয়েছিল সকর্ককে কথা বলার সুযোগ করে দিতে। তবে সাহসের জাহাজ ব্যাঙাচির ভীতুরূপ দেখে খোঁচা মারতে ভুলল না। অতঃপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে লাগলো। হাতে গোটা দিন নাকি তাড়াতাড়ি কাটে। হাতে গোনা দিনগুলো নাকি তাড়াতাড়িই কাটে। ৩ জোড়া বিয়ের জন্য যতটা না ব্যস্ততা ছিল সেটা আরো দ্বিগুণ হলো। ৩ ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করলো। পুরো চৌধুরী নিবাসে ডেকোরেশনের জন্য লোকাল বল বাড়িয়ে দিল। এতে কাজও এগোতে থাকলো। বিয়ের কার্ডও বিলানো শেষ। বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না। শুধু ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেলে। মজার ব্যাপার হচ্ছে বরদের পছন্দের রং অনুযায়ী সিলেক্ট করা হয়েছে ছাড় বউদের লেহেঙ্গা। আর বউদের পছন্দকে প্রাধান্য দিতেই সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি। আজ ১২ই নভেম্বর। দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা দিন। আগামীকাল ৪ দম্পতির গায়ে হলুদ, আর তার পরের দিনই বিয়ে। আয়োজনের কাজ প্রায় শেষ। চৌধুরী নিবাস সেজেছে অন্য রূপে। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটা। আজ বিকেল থেকেই আত্মীয়রা আসতে শুরু করবে। বিয়ের আয়োজন দেখতে নিকট আত্মীয়রা এমনিতেই আসে। অন্তরে বিষ রেখে কথায় মধু মিশিয়ে স্বর্ণশীতলের সৌভাগ্যের প্রশংসা করে। বাড়ির সকলেই সব শুনে, তবে বাইরের কারো কথায় পাত্তা দেয় না। এখন বাজে বিকেল ৪টা। ড্রয়িং রুমের সোফায় ৪ হাত পা ছড়িয়ে ছিটিয়ে টিভি সিরিয়াল দেখছে শীতল। পাকিস্তানি এই সিরিয়ালটা খুবই ভালো লাগে তার। বিশেষ করে সিরিয়ালের নায়কের গ্যাজদারটা খুব বেশিই পছন্দ। হিরো যখন কথা বলে বা রোমান্স করে সেও মিটিমিটি হাসে। টিভিতে চুপচুপ করে একবার দেখে আবার সেই পর্বটা ফোনেও দেখে। টেনে টেনে রোমান্সটুকুই দেখে। এটা হচ্ছে গোপন তথ্য, যদিও জানে না কেউ। এই যে এই ড্রয়িং রুমের সময় কেউ থাকে না, সে সিরিয়ালটা দেখছিল। কিছুক্ষণ আগেই ঘেমে নিয়ে এত এত কেনাকাটা করে যে শুধু বাসায় ফিরেছে, দেখেছে তবু ওঠেনি। শেষ করেই উঠবে ভেবে গা আট হয়ে বসে আছে। তাকে টিভি দেখতে দেখে সিমেন্ট সুদের খাবার গুছিয়ে রুমে চলে যান। শখ দুপুরে খেয়ে এতক্ষণ নিজের রুমে বসে পড়ছিল। একটানা অনেকক্ষণ পড়ায় মাথা কেমন ঝিমঝিম করছিল। বিদায় এসে বসলো। ১ কাপ চা খেলে মন্দ হয় না ভেবে উঠতে গেলে
সিরাত হুড়মুড় করে এসে এক ঝুড়ি ফল তাদের খেতে দেয়। হরকর অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন, এখনো আছে। এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে। শীতল কি ভেবে যেন শখকে আর চোখে একবার দেখে আবার টিভির দিকে তাকায়। তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলল, বুঝলে আপু, তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম। শখ থোকনা থেকে আঙ্গুল শিরে পানি ভর্তি বলে রাখতে রাখতে বলে, কেমন লস? অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনেও পূরণ হবে না। কি শখ শুনি? দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তোর শখ পূরণ করে। তা বল তো শুনি কি শখ তোর? শীতল ফলের ঝুড়ি থেকে বড়সড় আঙ্গুরের থেকে তুলে নেয়, মুখের ওপর থোকাটা ঝুলিয়ে বলে, তোমার ভাই ভালো মানুষ হলে বাসর রাতে আমি এভাবে শুয়ে আঙুল খেতাম আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম, শালা নাচ নাচ, নেচে আমার মুড ঠিক কর। শীতলের কথা শেষ হতে শখ বিস্ময় নিয়ে তাকায়। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাকে হঠাৎ বিড়বিড় করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলে, পাগল হলে নাকি আপু? কেউ না মরতেই কী সব বলছো, আগে মরতে তো দাও। শখ কিচ্ছু বলল না। একবার শীতলের দিকে তাকিয়ে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকায়। তার দৃষ্টি অনুসরণ করে শীতল ডাইনিং এর দিকে তাকাতে দেখে শুদ্ধ খাবার খাচ্ছে। শান্ত ধীরে ধীরে ধীর গতিতে খাবার চিবোতে চিবোতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা দেখে শখ আস্তে করে কেটে পড়ে। আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল, ও হ্যালো, এদিকে শুন। শীতল গেল। তাকে পাশে বসতে ইশারা করলে সে বসে। মার খাওয়ার ভয়ে আগে ভাগে সরি বলে। শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরে। শীতল বলে, খেয়েছি আমি। আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলছেন। বেশ করছি। ফার গিলেটা এপস্লিম বো লাগবে না আমার। জড়িয়ে ধরে শান্তি নেই। আমার দরকার গোলু মলুবো। এখন যেমন আছেন একদম পারফেক্ট। বিলাস বহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে ভঙ্গিতে বসে আছে ইয়াসির। এলোমেলো পরনের বেশভূষা। তার সামনেই ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুম জুড়ে ভ্যাপসা গন্ধ। টিভি চলছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে। খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কাল সার মৃত অথবা জীবিত মানুষের লাশ। এত কষ্টের গড়া পাপের রাজ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত না? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারল না বললেও ভুল হবে। বলা বাহুল্য, করল না, কারণ সে নিজেই পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এই পৃথিবীতে টাকাই সব। টাকায় মানুষের জীবনের সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকা টাকায়। যার টাকা আছে সেই হচ্ছে রাজ্য। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের দ্বারে দরেনি কখনো। পাপ পুণ্যের হিসাব কষেনি কখনো। কেন কষবে? টাকায় তার পকেট গরম। যা মন চেয়েছে করেছে। শরীরের টান পড়লে টাকা ছিটকালেই কতমে। শুধু দখল করতে পারল না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গো হারান হারিয়েছে। কত জেদ ভাবা যায়। সে কেবল শুয়েছে বলেই তার ছোঁয়া মুছতেই হসপিটালে শুদ্ধের নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথাও ইয়াসির নামের ছায়াটাও না থাকে। তাই তাকে বলে মাফিয়া। তাই তো সবাই তাকে মাফিয়া বলে। পাষাণ, নিষ্ঠুর। তাহলে এই মেয়ে কি? সে তো বুলেট না ছুড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে। এমনভাবে তাকে ভেঙেছে, শিরদাঁড়া তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। এসব ভেবে সে সোফায় মাথা এলিয়ে দেয়। সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নেয়। ফ্রেমটিতে দুটো ছবি রাখা। ডান পাশের ক্যাসে তার মায়ের ছবি আর আরেকটাতে শীতলের। নেশা করে চোখে ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হাউমাউ করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই। সে এবার শীতলের ছবির দিকে তাকায়, হাসে, তারপর বিড়বিড় করে বলে, শখের পুরুষ খুন করলেও মাফ, তাই না বাবুই?
যত দোষ সব আমাদের মতো হতভাগার। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে অথচ শুদ্ধর খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায়ের সাজা কি আমাদের প্রাপ্য? হুম? কথাটা বলেই আসিফ থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবেই করা যেন শুদ্ধ একে মেরেছে। কিন্তু শীতল দেখে কিউত খান চুপ ছিল। ১.৫ ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। কথাটা শুনে কে বলবে এই মেয়েটা চৌধুরীদের ছোট্ট কন্যা। ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে। কি অদ্ভুত, তাই না? বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা, না দেখা। সে হাসলো। বড্ড লোভ হলো পাজি মেয়েটাকে। কেন যেন তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না। না দেওয়াতেই তো আজকে নেশায় টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পসরা খুলে বসলো। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই মম। সবাই মুখে বলে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগ কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে লেপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই। ভালোবাসার মানুষ চাইতে নেই আমার জন্য। ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু ভিলেনকে তো আর কেউ আগ বাড়িয়ে ভালোবাসে না, পেতেও চায় না। পূর্ণতার শুদ্ধ ঘোষণা করে লড়াইয়ে নামে না। অথচ ভিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত, একা। কেউ দেখে না, বোঝে না ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে। আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনরাও তো মন থাকে। মন বলে, প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুকে আগলে রাখতে। কিন্তু নিষ্ঠুর প্রিয়রাও তো পাশের পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরানো প্রিয়কে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে তখন আমাদের নাম চরিত্রহীন রচিত হয় ভিলেন নামে। এই সমাজের মানুষগুলো শুধু পাপের পারে আঙ্গুল তুলে তীরিগ্ধ করতে পারে। এতে রক্ত ঝরল নাকি পড়ল, দগ্ধ না দগ্ধ ঘা পুরো নয়, দগ্ধ হলো কেউ দেখে না, কেউ না। এটুকু বলেই আসিফ থেমে গেল। চোখের পাতা দুটো ভারী হয়ে বুজে আসছে। নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না। অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত। সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পা হড়কে নিচে পড়ে। ব্যথাও পায় ভীষণ। তবে আর ওঠার চেষ্টা করে না। হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রয়। একটু পরপর বিড়বিড় করে। তার ভীষণ পছন্দের একটা গানের রিলিক্স আওড়ায়। One day I gonna fly away. One day when heaven calls my name. I lay down, I close my eyes at night. I can see morning light. আপু, হুম, এখন তো তুমি আমি দুই যা। আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আপু, হুম, বিয়ের পরে যদি আমি কোনো কাজ করি না, তুমি কিন্তু রাগ করতে পারবা না। করব না। আপু, হুম, তুমি এমনই থেকো কিন্তু। হুম, আর শোনো, শায়ান ভাইয়া তো আমার দুলাভাই হচ্ছে। প্রতি ঈদে কিন্তু আমি 3 বার সালামি নেব ভাইয়ার থেকে, আর তুমি দিবা 2 বার। আমি দুবার কেন? একবার বড় বোন হিসেবে দিবা, আরেকবার বড় যা হিসেবে। ঠিক আছে। এরপর পুরো রুম জুড়েই নীরবতা। স্বর্ণ কিছুক্ষণ পর উল্টো ঘুরে বসা চঞ্চল শীতলের অভয়ের দিকে তাকিয়ে রয়। তারপর দুই ভ্রু কুঁচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখে ফাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারেনি। তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে। বোনকে দেখে শীতল মাথা নিচু করে। না চাইতেও ফুপিয়ে ওঠে। দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদুরি সুরে বলল, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না,
কেউ কিছু বলেছে? না, আমার খুব কষ্ট হচ্ছে আপু। কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি আজকাল বড় আব্বুর সামনে যেতে পারি না। আগের মতো মন খুলে ডাকতে পারি না, আবদার করতে পারি না। চোখাচোখি হলে বুকটা মুচড়ে ওঠে। কেন জানি মনে হয় বড় আব্বু আমার উপর রেগে আছে। ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি। কিন্তু আমারই বা কী করার আছে বলো তো আপু? এই যে এত ঘটা করে বিয়ের আয়োজন হচ্ছে, কত মানুষ আসবে, কত মানুষ খাবে, আনন্দ করবে, কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না। ডাকলে সে যদি আসে, আমরা মন থেকে খুশি হব না। এই যে খুশি না হওয়া হওয়া নিয়ে কোথাও না কোথাও আমি দায়ী। হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে কথা হয়নি। বলা বাহুল্য আমি নিজেই পালিয়ে বেড়াই। এটা তো ঠিক না। শীতল ফুপাতে লাগলো। তা দেখে স্বর্ণ হাসলো। তার বোনটা আসলেই খুব বোকা, নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে। তাছাড়া শারাফত চৌধুরী মোটেও রেগে নেই, নিজেই শীতলের খোঁজ রাখেন। সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন। তবে স্বর্ণ এসব কথা না তুলে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দেয়, মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করে, বলে, একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি। তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস, তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস। বাকি সব ভুলে যা, শুধু ভাব যাকে চাস তাকে পেয়েছিস, আদায় করে নিয়েছিস। হিসাব মিলাতে হলে মিলা, যে যার জন্য এইসব, সে তোকে ভালোবাসে কিনা, তোকে আগলে রাখে কিনা। যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সবকিছু ফিকে হোক। মাঝে মাঝে কিছু জিনিস দেখিও না দেখার ভান করতে হয়। এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশি করতে চাস, তবে ইয়াসিরের কাছে যেতে হবে। যাবি? সে নাকি তোকে পছন্দ করে, বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে। কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইকে ছাড়া? যদি যেতে চাস, শুদ্ধ ভাই কিছু বলবে না, তবে এ জীবনে তোর মুখ প্রদর্শন করবে না। না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাছে ঘেঁষতে পারবি তা? সইতে পারবি তো প্রিয় পুরুষের ঘৃণার দৃষ্টি নিয়ে বাঁচতে? বোনের কথা শুনে শীতল ফ্যাল করে তাকিয়ে রইল। এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। তাই ভেজা কণ্ঠেই বলে, শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব। তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহুদূর। তাহলে যা হচ্ছে হতে দে। সবার ভালো থাকার কথা ভাবতে গেলে নিজের ভালো থাকতে পারবি না, অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক। শীতল বোনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবল। তারপর নিচু স্বরেই বলল, নীল চোখওয়ালা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। এখানে শুদ্ধ ভাই ঐশ্বর্য আপুর বাবাকে কথা গোপন করতে শিখ বোন, সব কথা আওড়াতে নেই। ভিডিও চ্যাট ডিলিট করেছিস? করেছি। আর কেউ জানে? না। তুইও কিছু জানিস না, মনে থাকবে? থাকবে। কিন্তু এটুকু বলতে স্বর্ণ শীতলের মুখ চেপে ধরে আর চোখ টিপ দিয়ে কিছু বলতে বারণ করলো। তড়িৎ হাতটা সরিয়ে দরজার দিকে তাকায়। কারো পায়ের পদধ্বনি দরজার কাছেই থেমে যায়। নক পড়ে দরজায়। স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলে ধীর পায়ে ঐশ্বর্য রুমে প্রবেশ করে। হাসি মুখে তাকিয়ে বলে, বিরক্ত করলাম? ঐশ্বর্যকে দেখে শীতল হাসে। এই মেয়েটার প্রতি চিরকৃতজ্ঞ সে। তবে ঘটনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তবে মানুষ হিসেবে ভীষণ পছন্দ করে। তাকে দরজায় দেখে শীতল উঠে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। নিজেও পাশে বসে বলে, কি যে বলো না ভাবি, আমার রুমে আসতে অনুমতি নিতে হবে নাকি? হবে তো। হবে না। বাইরের কেউ হলে কথা ছিল, তুমি আমার পরিবারের একজন, আমার সুইট কিউট 2 নাম্বার ভাবি। তা বড় ভাবি, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলে শীতল। স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলে বেনুনি খুলে আঁচড়ে দিতে থাকে। দুবনের মিল দেখে ঐশ্বর্য হাসে। শীতলের চোখ মুখ দেখে বুঝলো কোনো কারণে কেঁদেছে। তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না, তাই কিছু বলে না। তবে স্বর্ণ বুঝলো, তাই নিজেই বলল, বয়সই বড় হয়েছে, বুদ্ধিতে না। শুধু ভাই সঙ্গে নেয়নি, তাই কেঁদে কেটে একাকার অবস্থা। বুঝতে হবে তো এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত, কত কাজ তাদের। বোনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দেয়। ঠোঁট ফুলিয়ে বলে, বালের কাজ, সঙ্গে নিলে কি আর এমন হতো?
ঐশ্বর্য মুখ টিপে হেসে শীতলের ফুলা ফুলা গাল দুটো এবার টেনে দিয়ে বলে,